আধুনিক এই কর্মব্যস্ত জীবনে আমরা সবাই যেন একটা অদৃশ্য ইঁদুর দৌড়ে আটকে আছি। মানে একটু চারপাশের দিকে তাকালেই তো বোঝা যায়, তাই না? একদম ঠিক বলেছেন। আমরা সবাই যেন চোখ বন্ধ করে ছুটছি। হ্যাঁ, আর সময় বাঁচানোর জন্য আমরা হাজারটা ডিজিটাল টুলস ব্যবহার করছি। এই ধরুন ক্যালেন্ডারে রঙিন ব্লক করে শিডিউল বানানো, অ্যালার্ম সেট করা। আর প্রোডাক্টিভিটি হ্যাকস নিয়ে সারাক্ষণ নতুন নতুন উপায় খোঁজা। ঠিক তাই। একটা লেবুকে চিপে যেমন শেষ বিন্দু পর্যন্ত রস বের করা হয়, আমরাও যেন প্রতিদিনের ২৪ ঘন্টা থেকে শেষ সেকেন্ড পর্যন্ত নিংড়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু দিন শেষে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ফলাফল তো ওই একটাই, এক বুক ক্লান্তি আর প্রচণ্ড মানসিক অবসাদ, যাকে আমরা আধুনিক ভাষায় বার্নআউট বলি। হ্যাঁ, মনে হচ্ছে সারাদিন এত এত কাজ করার পরেও আসলে দিন শেষে প্রাপ্তির খাতাটা একেবারেই শূন্য। আর ঠিক এই শূন্যতার জায়গাটা নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক হতে যাচ্ছে। আধুনিক জীবন ব্যবস্থার সবচেয়ে বড় প্যারাডক্সটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। সেটা কেমন? মানে মানব ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে আমাদের হাতে এখন সময় বাঁচানোর প্রযুক্তি সবচেয়ে বেশি, অথচ আমাদেরই সবচেয়ে বেশি মনে হয় যে আমাদের হাতে একদমই সময় নেই। আরে হ্যাঁ, এটা তো খুব সত্যি কথা। আমরা সারাক্ষণ ছুটছি, কিন্তু আমাদের গন্তব্য কোথায় সেটা নিয়ে ভাবার মতো কোনো অবসর কিন্তু আমাদের নেই। আমরা কেবল কাজের পরিমাণের উপর জোর দিচ্ছি। আর কাজের গভীরতা বা উদ্দেশ্যের দিক থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি। ঠিক। তো আজকের এই আলোচনায় আমরা একেবারে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি থেকে সময়কে বোঝার চেষ্টা করব। আমাদের হাতে আজ বেশ কিছু চমৎকার উৎস রয়েছে। হ্যাঁ, যেমন ধরুন জার্নাল অফ ইসলামিক ম্যানেজমেন্ট স্টাডিজ, তারপর আল ইদাহের মতো একাডেমিক জার্নাল, এছাড়া দৈনিক যুগান্তরের একটি আর্টিকেল এবং ভারসাম্যপূর্ণ জীবন ও সময় ব্যবস্থাপনা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ আমাদের সাথে আছে। এই উৎসগুলো নিয়ে ঘাটাঘাটি করাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমারও। আমরা শুধু এই উৎসগুলোর পাতা উল্টে দেখব না, বরং আধুনিক কর্পোরেট জগতের এই যান্ত্রিক প্রোডাক্টিভিটি হ্যাকসগুলোর বাইরে গিয়ে ১৪০০ বছর পুরনো একটি জীবন ব্যবস্থা কিভাবে সময়কে সংজ্ঞায়িত করেছে সেটা দেখব। এবং কিভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য আনার কথা বলেছে তার পেছনের বিজ্ঞান আর মনস্তত্ত্বটাও আমরা বোঝার চেষ্টা করব। একদম। তো আলোচনার শুরুতেই আমাদের বুঝতে হবে সময় আসলে কি। আধুনিক পুঁজিবাদী যুগে আমরা কথায় কথায় একটা প্রবাদ ব্যবহার করি, টাইম ইজ মানি। হ্যাঁ, সময় মানেই অর্থ। আমাদের পুরো ধ্যানধারণা হলো সময়কে কিভাবে টাকায় রূপান্তর করা যায়। কিন্তু আমি যখন উৎসগুলো পড়ছিলাম দেখলাম সেখানে সময়কে শুধু সম্পদ বলা হয়নি, বলা হয়েছে আমানত বা ট্রাস্ট। এই বিষয়টা সত্যিই খুব গভীর। হ্যাঁ, কারণ সম্পদ আর আমানতের মধ্যে তো একটা মৌলিক পার্থক্য আছে, তাই না? অবশ্যই আছে। এই জায়গাতেই উৎসগুলোর দৃষ্টিভঙ্গি আধুনিক চিন্তাধারা থেকে একদম আলাদা। মানে আপনি যখন কোনো কিছুকে নিজের সম্পদ বা প্রপার্টি ভাবেন, তখন আপনি মনে করেন যে এর সাথে আপনি যা খুশি তাই করতে পারেন। নিজের জিনিস যা ইচ্ছা করব, এরকম একটা ব্যাপার। ঠিক। কিন্তু আমানত মানে হলো এমন কিছু যা আপনাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, কিন্তু তার চূড়ান্ত মালিক আসলে আপনি নন। আচ্ছা, একটা উদাহরণ দিলে ভালো হতো। ধরুন আপনি যদি একটা গাড়ি ভাড়া নেন, আপনি জানেন নির্দিষ্ট সময় পর সেটা ফেরত দিতে হবে, এবং গাড়িতে কোনো আঁচড় লাগলে আপনাকে জবাবদিহ করতে হবে। তখন কিন্তু আমরা খুব সাবধানে গাড়িটা চালাই। ঠিক একইভাবে ইসলামে সময়কে পবিত্র একটি আমানত হিসেবে দেখা হয়েছে, যার প্রতিটি মুহূর্তের ব্যবহারের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। আল কোরআনের বিভিন্ন জায়গায় সময়কে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে স্বয়ং সৃষ্টিকর্তা সময়ের শপথ করেছেন। আচ্ছা, যেমন ধরুন আসর বা বহমান কাল, ফজর বা ভোরের আলো, দুহা বা সকালের উজ্জ্বল আলোর শপথ করা হয়েছে। কিন্তু এই শপথ করার কারণ কি আসলে? মানুষকে বোঝানো যে তারা চরম ক্ষতির মধ্যে রয়েছে যদি না তারা এই ক্ষণস্থায়ী আমানতের সঠিক ব্যবহার করে। ও আচ্ছা, মানে সময় সোনা দানা বা হীরা মুক্তার চেয়েও দামি। আমি যদি একটা সহজ উদাহরণ টানি, ধরুন কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা হারিয়ে গেল বা ব্যবসায় বিশাল লোকসান হলো। কঠোর পরিশ্রম করলে সেই টাকা হয়তো সে একসময় আবার আয় করে ফেলতে পারবে, কিন্তু জীবন থেকে যে একটা ঘন্টা চলে গেল, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও কি সেই অতিক্রান্ত মুহূর্তটি আর ফেরত পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না।
উৎসগুলোতে সময়কে মেঘের মতো ক্ষণস্থায়ী আর বহমান নদীর সাথে তুলনা করা হয়েছে। বাতাস যেমন মেঘকে উড়িয়ে নিয়ে যায়, নদীর পানি যেমন একবার গড়িয়ে গেলে আর পেছনে ফেরে না, সময়ও ঠিক তেমনি। একদম। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এই উৎসগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের একটা সরাসরি সংযোগ আছে। তাই নাকি? সেটা কিভাবে? আমাদের জার্নালের তথ্য অনুযায়ী কোরআনের সময়ের আপেক্ষিকতা বা রিলেটিভিটি অফ টাইমের কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে সৃষ্টিকর্তার কাছে একদিন মানুষের গণনায় 1000 বা 50,000 বছরের সমান। ওয়াও, তার মানে আইনস্টাইনের থিওরির কথা বলছেন। অ্যালবার্ট আইনস্টাইন বিংশ শতাব্দীতে এসে আপেক্ষিকতার যে তত্ত্ব দিয়েছেন, যেখানে বলা হয়েছে মহাকর্ষ বা গতির ওপর ভিত্তি করে সময়ের পরিমাপ ভিন্ন হতে পারে, তার বহু শতাব্দী আগেই সময়ের এই আপেক্ষিকতার ধারণা এই প্রাচীন গ্রন্থে দেওয়া হয়েছিল। এটা তো সত্যিই বিস্ময়কর। এর মানে হল সময় কেবল ঘড়ির কাঁটার ওই যান্ত্রিক টিকটিক নয়, এটি একটি গভীর দার্শনিক এবং বৈজ্ঞানিক বাস্তবতা। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের 70 বা 80 বছর মহাজাগতিক স্কেলে মাত্র কয়েক সেকেন্ডের সমান, তখন আমাদের সময়ের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়, তাই না? একদম তাই। তখন আর ছোটখাটো অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে ইচ্ছে করে না। বুঝতে পেরেছি। আচ্ছা, যদি সময় সত্যিই এতটা আপেক্ষিক এবং মূল্যবান হয়, তাহলে আগামী 24 ঘন্টা আমরা কিভাবে কাটাবো সেটা তো কেবল বেশি কাজ করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। না, একেবারেই না। এটি আমাদের দৈনন্দিন অভ্যাসের পেছনের কেন বা উদ্দেশ্যটাকে পুরোপুরি বদলে দেয়। এখন প্রশ্ন হলো, 1400 বছর আগে মানুষ ডিজিটাল ক্যালেন্ডার ছাড়া কিভাবে তাদের দিনকে সাজাতো? এখান থেকে আমরা দৈনন্দিন রুটিনের আলোচনায় প্রবেশ করতে পারি। হ্যাঁ, কারণ দিন শেষে আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যেতে হয়, সংসারের দায়িত্ব পালন করতে হয়। উৎসগুলো খুব পরিষ্কারভাবে বলছে যে একজন মুসলিমের সময় ব্যবস্থাপনা শুরু হয় তার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। ঠিক, ভোরবেলা ফজর দিয়ে দিন শুরু করা আর রাতে এশার পর দ্রুত ঘুমাতে যাওয়ার একটা চমৎকার ফ্রেমওয়ার্ক এখানে দেওয়া আছে। এই নামাজগুলো সারাদিনের একটা নিখুঁত এবং স্বয়ংক্রিয় সময়সূচি তৈরি করে দেয়, তাই না? হ্যাঁ, এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রুটিন যদি আমরা দেখি, তিনি তার দিনের সময়কে 3টি সুনির্দিষ্ট ভাগে ভাগ করতেন। আচ্ছা, ভাগগুলো কি কি ছিল? প্রথম ভাগটি ছিল আধ্যাত্মিক বা সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। দ্বিতীয় ভাগটি ছিল সম্পূর্ণ পারিবারিক বিষয়াবলী বা পরিবারের সদস্যদের জন্য। আর তৃতীয় ভাগটি ছিল সামাজিক বা ব্যক্তিগত কাজের জন্য, যেখানে মানুষজন তাদের সমস্যা নিয়ে আসত। কিন্তু একটু ভেবে দেখুন, এখানে একটা বড় খটকা লাগে। কিরকম? সাধারণ দৃষ্টিতে, বিশেষ করে আজকের এই আধুনিক কর্পোরেট কালচারে, একজন বসের কাছে যদি কেউ বলে যে সে কাজের মাঝে বারবার আধ্যাত্মিক বিরতি বা নামাজের বিরতি নিচ্ছে, সে তো মানতে চাইবে না। হ্যাঁ, বস তো রেগে আগুন হয়ে যাবে। আমরা তো আজকাল ডিপ ওয়ার্ক বা একটানা মনোযোগ দিয়ে কাজ করার কথা বলি। বারবার কাজ থামালে তো ফোকাস নষ্ট হয়ে যায়। এই দ্বন্দ্বটা কিভাবে মেটানো সম্ভব? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। আধুনিক মনোবিজ্ঞান আর নিউরোসায়েন্স কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আচ্ছা, তারা কি বলছে? একটানা 3-4 ঘন্টা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করলে মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে চরম ক্লান্তি তৈরি হয়, যাকে আমরা কগনিটিভ ফ্যাটিগ বলি। শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা অনেক বেড়ে যায়। এটা তো আমরা প্রতিদিনই ফিল করি। তো ইসলাম চরমপন্থার বদলে সবসময় মধ্যমপন্থা বা ভারসাম্যকে উৎসাহিত করে। কাজের মাঝে এই যে নামাজের বিরতি, এটি আসলে মনোযোগ নষ্ট করে না। তাহলে কি করে? এটি আসলে একটি সুনির্দিষ্ট কাঠামোগত বিরতি। যখন একজন মানুষ কাজ থেকে উঠে অজু করে এবং নামাজে দাঁড়ায়, তখন তার মস্তিষ্কের ডিফল্ট মুড নেটওয়ার্ক বা চিন্তার ভিন্ন একটি স্তর সক্রিয় হয়। ও আচ্ছা। এটি তাকে পার্থিব কাজের চাপ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে একটি শারীরিক ও মানসিক রিফ্রেশমেন্ট দেয়। ঠিক যেমন আধুনিক পোমোডোরো টেকনিকে বা টাইম বক্সিংয়ে আমরা বিরতি নিই, এটি তার চেয়েও অনেক বেশি কার্যকর। কারণ এখানে শুধু শারীরিক নয়, আত্মিক প্রশান্তিও যুক্ত হচ্ছে, তাই তো? একদম ঠিক ধরেছেন। বুঝতে পেরেছি। তার মানে এই বিরতিগুলো কাজের একঘেয়েমি দূর করে মস্তিষ্কে নতুন করে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বিরতির পর কাজে ফিরলে ফোকাস আরও তীক্ষ্ণ হয়। ঠিক। আর দিনকে 3 ভাগে ভাগ করা যে প্রাচীন কৌশলটির কথা আপনি একটু আগে বললেন, সেটিই তো মূলত বর্তমান যুগের স্ট্রেস ফ্রি বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের মূল চাবিকাঠি। হ্যাঁ, আমরা যদি শুধু কাজই করি আর পরিবার বা নিজের মানসিক শান্তির জন্য সময় না রাখি, তাহলে খুব দ্রুত বার্ন আউট হয়ে যাব। ব্যক্তিগত রুটিনের এই ভারসাম্য তো আমরা বেশ ভালোভাবে বুঝলাম,
কিন্তু প্রাতিষ্ঠানিক বা সামষ্টিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হবে? ওই জায়গাতেও কিন্তু দারুণ সব উদাহরণ আছে। হ্যাঁ, আমি দেখছিলাম আধুনিক কর্পোরেট প্ল্যানিং বা ডেলিগেশনের যে মডেল আমরা দেখি তার একটা নিখুঁত প্রাচীন রূপ দেখা যায় ইউসুফ নবীর সেই দুর্ভিক্ষ মোকাবেলার কৌশলে। এই উদাহরণটা আমাদের উৎসগুলোতে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। একদম তাই। ইউসুফ নবী সেই বিখ্যাত স্বপ্নের কথা আমাদের অনেকেরই জানা আছে। ওই যে ৭টি মোটা গাভীকে ৭টি শুকনা গাভী খাচ্ছে। সেই স্বপ্নটার কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক ওই স্বপ্নটায়। তিনি কিন্তু শুধু স্বপ্নের ব্যাখ্যা করেই বসে থাকেননি বা সব ভাগ্যের ওপর ছেড়ে দেননি। তিনি আসন্ন ৭ বছরের ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবেলার জন্য একটি দীর্ঘমেয়াদী কৃষি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এর মেকানিজমটা খেয়াল করুন। প্রথম ৭ বছরের উদ্বৃত্ত ফসল তিনি শুধু মজুদি করেননি। তাহলে কি করেছিলেন? তিনি বৈজ্ঞানিক উপায়ে শস্যগুলো শীষের মধ্যে রেখে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন, যাতে পোকায় না কাটে। আরে বাহ! এরপর পরবর্তী ৭ বছরের দুর্ভিক্ষে সেই মজুতকৃত শস্য কিভাবে মানুষের মাঝে সুনির্দিষ্ট মাপে বন্টন করা হবে তার পুরো ব্লুপ্রিন্ট তিনি তৈরি করেছিলেন। এটা তো আধুনিক লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর রিস্ক ম্যানেজমেন্টের একটা অসাধারণ উদাহরণ, যা একটি পুরো জাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছিল। একদম। আর সংগঠনের ক্ষেত্রে দায়িত্ব বন্টনের যে উদাহরণটা আমি পড়লাম, সেটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে। কোনটার কথা বলছেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সবার সব যোগ্যতা সমান এমনটা মনে করতেন না। তিনি তাদের মনস্তাত্ত্বিক শক্তি আর দক্ষতা অনুযায়ী দায়িত্ব বন্টন করতেন। ঠিক। যেমন মুআয ইবনে জাবালকে দায়িত্ব দেওয়া হয়েছিল হালাল হারাম বিষয়ে, উবে ইবনে কাবকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন তিলাওয়াতে। ১৪০০ বছর আগেই কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির ওপর জোর দিয়ে সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানোর এই যে কৌশল, একই তো আমরা এখন স্পেশালাইজেশন বা ডেলিগেশন বলি। হ্যাঁ, এবং এর পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে? মানে ধরুন, আমরা নিখুঁত পরিকল্পনা করলাম, সঠিক মানুষকে দায়িত্বও দিলাম, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যদি মারাত্মক ভুল হয় তাহলে তো পুরো প্রক্রিয়াই ভেস্তে যাবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই প্রসঙ্গে জার্নালটিতে দাউদ নবীর একটি ঘটনার রেফারেন্স টানা হয়েছে, যা মানব চরিত্রের একটি বড় দুর্বলতা তুলে ধরে। সেখানে ২ ব্যক্তি একটি বিবাদ নিয়ে দাউদ নবীর কাছে আসেন। আচ্ছা। একজনের ৯৯টি দুম্বা ছিল আর একজনের ছিল মাত্র একটি। ওই ৯৯টির মালিক ওই একটি দুম্বাও দাবি করছিল। মানে একজনের ৯৯টা থাকার পরও সে ওই একটার মালিকের কাছ থেকে সেটাও নিয়ে নিতে চাচ্ছিল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই গল্পটা শুনে যে কারো মনে হবে ৯৯টি দুম্বার মালিকই অত্যাচারী। আমারও তো তাই মনে হচ্ছে। দাউদ নবীও তাড়াহুড়ো করে আবেগের বশবর্তী হয়ে শুধু এক পক্ষের কথা শুনেই রায় দিয়ে ফেলেছিলেন। পরে তিনি বুঝতে পারেন যে এটি একটি পরীক্ষা ছিল এবং তড়িঘড়ি করে রায় দেওয়াটা মোটেও ঠিক হয়নি। ও, বুঝতে পেরেছি। এই ঘটনাটা আমাদের আধুনিক কর্পোরেট লিডারশিপের খুব বড় একটা শিক্ষা দেয়। ঠিক তাই। আমরা অনেক সময় কনফার্মেশন বায়াসের শিকারও হই। আংশিক তথ্য শুনেই আমরা সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ি, যাকে ড্যানিয়েল কানেমান তার বইয়ে ফাস্ট থিঙ্কিং বলেছেন। তড়িঘড়ি করে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়াটা আসলে সবচেয়ে বড় সময় অপচয়ের কারণ। একদম সঠিক বিশ্লেষণ। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধরাতে গিয়ে পরবর্তীতে যে পরিমাণ সময়, অর্থ এবং শ্রম নষ্ট হয়, তার চেয়ে একটু সময় নিয়ে সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি প্রোডাক্টিভ। কিন্তু একটা প্রশ্ন জাগে এখানে। কি প্রশ্ন? এত চমৎকার সব কৌশল, এত নিখুঁত রুটিন থাকার পরও মানুষ কেন সময়ের সঠিক ব্যবহার করতে পারে না? এই যে তড়িঘড়ি করা বা প্রোডাক্টিভ হতে না পারা, এর পেছনে আসলে কোনো মনস্তত্ত্ব কাজ করে, সেটা বোঝাও খুব জরুরি। উৎসগুলো অনুযায়ী সময় নষ্ট করার অন্যতম প্রধান কারণ হল দীর্ঘসূত্রিতা, যাকে আমরা প্রোক্রাস্টিনেশন বলি। হ্যাঁ, এর জন্য প্রাচীন একটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, সৌফা, যার মানে হল অচিরেই করব বা পরে করব বলার প্রবণতা। এই সোফা বা দীর্ঘসূত্রিতার পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই নাকি? হ্যাঁ, আমরা কেন আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি জানেন? কারণ কঠিন বা জটিল কাজগুলো শুরু করতে আমাদের মস্তিষ্কে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। মস্তিষ্ক সব সময় সহজ এবং তাৎক্ষণিক আনন্দ বা ডোপামিন খোঁজে। বুঝতে পারছি।
তাই আমরা একটা কঠিন প্রজেক্টের কাজ শুরু না করে ইউটিউবে একটা ভিডিও দেখি বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি। এতে সাময়িক শান্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু অবচেতন মনে সেই জমে থাকা কাজের স্ট্রেস বা চাপ আরও বহুগুণে বেড়ে যায়। ঠিক এই কারণেই প্রাচীন এক পণ্ডিত এই সাওফা বা অচিরেই করব শব্দটিকে শয়তানের বাহিনীর একটি ভয়ঙ্কর অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। আরে বাহ! কারণ এটি মানুষকে ভবিষ্যতের একটি মিথ্যে সময়ের মহজালে আটকে রাখে। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখা কেবল কাজ জমিয়ে রাখে না, এটি এক ধরনের তীব্র মানসিক অনুশোচনারও জন্ম দেয়। এর পাশাপাশি অলসতা এবং জীবনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা ভিশন না থাকাকেও বড় সময় নষ্টকারী বা টাইম ওয়েস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গায় আমাদের উৎসগুলোতে থাকা বাকেট থিওরি বা বালতির তত্ত্বটি দারুণভাবে মিলে যায়। হ্যাঁ, এই থিওরিটা খুব চমৎকার। ধরুন, মানুষের জীবনটা একটা খালি বালতি বা জার, আর দৈনন্দিন কাজগুলো হলো কিছু বড় পাথর, কিছু নুড়ি পাথর আর বেশ কিছু বালি। বড় পাথরগুলো হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পরিবার, নিজের স্বাস্থ্য, সৃষ্টিকর্তার ইবাদত বা জীবনের মূল লক্ষ্য। নুড়ি পাথরগুলো হলো পেশাগত কাজ, চাকরি, বাড়ি, গাড়ি ইত্যাদি। আর বালিগুলো কি? বালি হলো জীবনের অন্যান্য ছোটখাটো অপ্রয়োজনীয় কাজ, ওই যে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ঘাঁটা বা অর্থহীন বিনোদন। এই অ্যানালজির সবচেয়ে শক্তিশালী দিকটি হলো মানুষের মনস্তত্ত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। মানে খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ প্রথমেই তাদের জীবনের বালতিটা ওই সস্তা ডোপামিন সৃষ্টিকারে বালি আর নুড়ি পাথর দিয়ে ভরে ফেলে। হ্যাঁ, একদম। ফলে দিন শেষে দেখা যায় ওই বড় পাথরগুলোর জন্য, অর্থাৎ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য বালতিতে আর কোনো জায়গাই অবশিষ্ট নেই। পরিবার অবহেলিত হচ্ছে, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে। কিন্তু কেউ যদি আগে বড় পাথরগুলো রাখে, তারপর নুড়ি পাথর দেয় এবং শেষে বালি ঢালে, দেখবেন বালিগুলো ঠিকই পাথরগুলোর মাঝখানের ফাঁকফোকর দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। তার মানে হলো অগ্রাধিকার বা প্রায়োরিটি সেট করাটা সবচেয়ে জরুরি। ঠিক তাই। মজার ব্যাপার হলো আধুনিক প্রযুক্তি, যেমন ধরুন ইন্টারনেট বা স্মার্টফোন, এগুলো তো তৈরি হয়েছিল মানুষের সময় বাঁচানোর জন্য। কিন্তু বাস্তবে কি হচ্ছে? লক্ষ্যহীনভাবে ব্যবহারের কারণে, অগ্রাধিকার বুঝতে না পারার কারণে এই প্রযুক্তি এখন আমাদের জীবনের বালতিতে সবচেয়ে বেশি বালি ঢালছে। প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় সময় নষ্টকারী হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এটাই আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত ঠিকই, কিন্তু আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করতে হবে, সেই ব্যস্ততা কি সঠিক কাজে হচ্ছে, নাকি আমরা আমাদের জীবনের বালতিটা শুধু বালি দিয়েই ভরছি? খুব দামি একটা কথা বলেছেন। শুধু ইমেলের রিপ্লাই দেওয়া আর ফাইলের পর ফাইল সই করাকে আমরা প্রোডাক্টিভিটি ভাবছি, অথচ কাজের ভান করা আর সত্যিকার অর্থে ফলপ্রসূ বা প্রোডাক্টিভ হওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমাদের আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় একেবারেই স্পষ্ট যে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট মানে কেবল কম সময়ে বেশি কাজ করার কোনো যান্ত্রিক কৌশল নয়, একদমই না, বরং এটি একটি সামগ্রিক জীবন দর্শন। এই দর্শন আমাদের শেখায় কিভাবে কাজ, পরিবার, সমাজ এবং নিজের আত্মিক শান্তির মাঝে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হয়। এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সময় হলো সেই একমাত্র সম্পদ যা একবার চলে গেলে পৃথিবীর কোনো মূল্য দিয়েই আর ফেরত পাওয়া সম্ভব নয়। এবং এই দর্শনটি আমাদের কাজের কোয়ালিটি বা মানের উপর জোর দিতে বলে। আপনি সারাদিন গাধার মতো খাটলেন, কিন্তু সেই কাজের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকলো না, তাহলে সেই সময়ের কোনো বরকত বা গভীরতা থাকে না। নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখাটা, পরিবারের সাথে হাসি মুখে একটু সময় কাটানোটাও যে সময় ব্যবস্থাপনারই একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এগুলোও যে এক ধরনের প্রোডাক্টিভিটি, সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের ফিরে পাওয়া প্রয়োজন। অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। আমরা তো সারা জীবন সময় বাঁচানোর চেষ্টা করি, তাই না? হ্যাঁ, সময়ের হিসাব রাখতে রাখতে আমরা সবাই ক্লান্ত। কিন্তু মজার ব্যাপার হলো থিওরিটিক্যাল ফিজিক্স বা মহাকাশ বিজ্ঞানের মতে এই মহাবিশ্বের শেষে, যেমন ধরুন কোনো ব্ল্যাক হোলের কেন্দ্রে বা আলোর গতিতে যখন কোনো কিছু পৌঁছায়, তখন সময় জিনিসটারই আর কোনো অস্তিত্ব থাকে না। সময়ের আক্ষরিক অর্থেই মৃত্যু ঘটে। ওয়াও, এটা তো দারুণ একটা চিন্তা। অন্যদিকে প্রাচীন ধর্মতত্ত্বগুলোও বলে যে অনন্তকাল বা চিরস্থায়ী জীবনে সময়ের কোনো হিসেব থাকবে না।
সেখানে সময় স্থবির। তাহলে ভেবে দেখুন তো, যে জিনিসটার আসলে মহাজাগতিক বা আধ্যাত্মিক কোনো স্কেলে স্থায়ী অস্তিত্ব নেই, যা কেবলই একটি সাময়িক বিভ্রম বা ক্ষণস্থায়ী মাধ্যম মাত্র, সেই জিনিসটাকে আমরা এত আঁকড়ে ধরে এত স্ট্রেস নিয়ে বাঁচতে চাই কেন? আসলেই তো। হয়তো এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে আমাদের ছুটে চলার পেছনের আসল উদ্দেশ্যটার মাঝে। আধুনিক যুগে আমরা প্রতি সেকেন্ডের হিসাব রাখার জন্য স্মার্ট ওয়াচ পরছি, কিন্তু অদ্ভুতভাবে মনে হয় সময় নেই। সমস্যাটা সম্ভবত সময়ের অভাবে নয়, বরং উদ্দেশ্যের অভাবে।